দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অনেক অতিথি আছেন এবং তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আজকে আমরা প্রথমেই আপনাদের জানাতে চাই অত্যন্ত অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে আমাদের সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান আজকে আকস্মিকভাবে মাত্র কয়েক ঘন্টা আগে আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। এর আগে আপনারা জানেন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ইন্তেকাল করেছেন এবং বাংলাদেশে করোনা একটি আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করবো। জনাব বদরুদ্দিন কামরানের মৃত্যু এবং তার সঙ্গে সম্পর্কের প্রেক্ষিতে আমরা সামান্য কিছু কথা শুনবো আমাদের দুজন অতিথির কাছ থেকে। আজকে আমরা কালকে যেটা বলেছিলাম যে ইমিগ্রেশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন, যে তিনি এখন সিটিজেনশিপ, গ্রিন কার্ড সব বন্ধ করে দিচ্ছেন। সিটিজেনশিপ যারা নিয়েছেন, গ্রিন কার্ড যাদের আছে, তাদের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করার তিনি উদ্যোগ নিয়েছেন। এইগুলো সবই হচ্ছে ভীতি প্রদর্শনী এবং যাতে ইলেকশনের সুবিধা নেওয়ার জন্যই অনেকে মনে করছেন। আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে নিউ ইয়র্ক সিটিতে যে করোনা ভাইরাসের যে এই পরীক্ষার বিষয়টি এবং পরীক্ষার জন্য সিটি কি কি উদ্যোগ নিচ্ছে এই বিষয়টি আমরা আলোচনা করব। সো আমাদের সাথে আজকে সিটির অন্যতম একজন বড় কর্মকর্তা যোগ দেবেন। নিউ ইয়র্ক থেকে কবে ফ্লাইট শুরু হবে ঢাকায়, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এসবিআই লোন পাওয়ার পর খরচ কিভাবে করবেন, অনেকে এসবিআই লোন পাচ্ছেন, এটা খরচ কিভাবে করবেন এই বিষয়টি আমরা আলোচনা করব। এবং করোনা ভাইরাসে বেশি আক্রান্ত ইমিগ্রেন্ট কমিউনিটি এবং এর প্রতিকার নিয়ে নিউ ইয়র্ক সিটি কি ভাবছে বিষয়টি আমরা আলোচনা করব। এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন জনাব নাজমুল হাসান, যিনি প্রতিদিনই আমাদের নিউজ আপডেট দেন। আমাদের সাথে আছেন জনাব রব্বানী চৌধুরী ব্রঙ্কস থেকে, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ জনাব বদরুদ্দিন কামরানের এবং ডিএম রনেল, যে তারা দুজনই তাদের সাথে ঘনিষ্ঠ এবং সর্বশেষ খবর জানেন। আমাদের সাথে আছেন অ্যাটর্নি নাজমুল আলম, যিনি ইমিগ্রেশন বিষয়ে কথা বলবেন। এরপরে আমাদের সাথে যোগ দেবেন পালমা, যিনি কমিশনার নিউ ইয়র্ক সিটির বর্তমান যে করোনা ভাইরাস ট্রেস অন্যান্য যে বিষয়গুলো আছে করোনা কমিউনিটির যে বিষয়ে তিনি কমিশনার, আমাদের সাথে যুক্ত হবেন। এবং আমাদের সাথে যুক্ত হবেন মুফতি আব্দুল মালিক, যিনি বলবেন আমাদেরকে হজের ব্যাপারটা, যে হজের ব্যাপারে কি সিদ্ধান্ত। আর ট্রাভেল, এই যে বিমানের যে বিষয়টি আলোচনা করবেন মেঘনা ট্রাভেলস এর প্রধান জনাব মোহাম্মদ রহমান ফরিদ, ওনারা পরে যোগদান করবেন। আমরা প্রথমেই যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে আজকের দিনে আপডেট জানার জন্য। আমি দর্শকদের অনুরোধ করবো টেলিভিশন ছাড়া যারা ফেসবুকে প্রোগ্রামটি দেখছেন তারা যেন অনুষ্ঠানটি শেয়ার করেন। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ তাহের এবং ধন্যবাদ সব প্যানেলিস্ট। আমরা মোটামুটি নিউ ইয়র্কে ফেজ 1 এর প্রায় এক সপ্তাহ কাটিয়ে দিলাম। সোমবার থেকে আজকে রোববার, 1 উইক আমরা অলমোস্ট কাটিয়ে দিলাম। এবং আজকের যে গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই এক সপ্তাহ যেতে না যেতেই গভর্নর কুমো এবং মেয়র ব্লাজিওর বিরোধটা আবার আজকে একটু চরম আকার ধারণ করেছে। বিশেষ করে আজকে সকালবেলা যখন গভর্নর সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের দুটি এলাকা, একটি হচ্ছে যে ম্যানহাটন এবং আরেকটি হচ্ছে লং আইল্যান্ডের হ্যাম্পটন, এই দু জায়গায় এই করোনা ভাইরাসের ফেজ 1 ওপেনিং এর পরে যেভাবে মানুষ ফেস মাস্ক ব্যবহার না করে, সোশ্যাল ডিস্টেন্সিং এর বালাই না করে রেস্টুরেন্ট এবং বারগুলিতে ভিড় জমিয়েছে, এবং তাতে প্রায় গভর্নরের ভাষায় উনি 20,000 টেলিফোন কল এবং 20,000 কমপ্লেইন, টেলিফোন কল এবং অন্যান্য মাধ্যমে 20,000 কমপ্লেইন পেয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে উনি সরাসরি আজকে বলেছেন যদি এই সমস্ত এলাকার প্রশাসন যদি এটা নিয়ন্ত্রণে আসতে সক্ষম না হয় এই পরিস্থিতি মোকাবেলায়, তাহলে তিনি লকডাউনকে পুনরায় এস্টাবলিশ করবেন, পুনরায় লকডাউনের ব্যবস্থা করবেন বলে তিনি আজকে সরাসরি বলেছেন। এবং আজকে যদিও আপনি জানেন যে মেয়র ব্লাজিও আজকে কোনো সাংবাদিক সম্মেলনে অংশ নেননি, রবিবার ছুটির দিন স্বভাবতই, এবং তিনি কিছুক্ষণ গভর্নরের বক্তব্যের কিছুক্ষণের পরেই বিকেলবেলা তীব্র ভাষায় নিউ ইয়র্ক সিটির বর্তমান পরিস্থিতিকে ডিফেন্ড করেছেন। তিনি গভর্নরের এই বক্তব্যকে প্রতিবাদ জানিয়েছেন ক্ষোভের সাথে, এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটির সবকিছুই ঠিক মতন চলছে, এখানে তেমন আতঙ্কিত হওয়ার কিছু ঘটেনি। অবশ্যই তিনি সরাসরি সেই 20,000 কমপ্লেইনের ব্যাপারে, অভিযোগের ব্যাপারে কিছু বলেননি, তবে তিনি বলেছেন যে মানুষ দীর্ঘদিন ধরে জীবিকাহীন অবস্থায় আছে, অর্থাৎ এমন অবস্থায় মানুষের একটু তাদেরকে যদি খোলামেলা চলতে না দেওয়া হয়, তাদের জীবনের
একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা বিলম্বিত হবে। এবং সেই জন্যই মেয়র বলছেন যে গভর্নর যেটি ইঙ্গিত করেছেন, যেটি বলেছেন সেটি এতটা জরুরি কিছু নয়। এবং বিশেষভাবে তিনি মনে করছেন যে নিউ ইয়র্ক সিটি ফেজ 1 কর্মসূচিতে যা যা করার তা সঠিকভাবে বাস্তবায়ন করছে, এবং ফেজ 2 তে নিউ ইয়র্ক সিটির ফিরে না যাওয়ার কিংবা পরবর্তী পর্যায়ে না যাওয়ার কোনো কারণই হতে পারে না। যদিও গভর্নর একাধিকবার বলেছেন এবং খুবের সাথে তীব্রতার সাথে বলেছেন, খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলি, যে উনি বাধ্য হবেন এই দুটি এলাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং এখন দেখা যাচ্ছে যে আমরা জানি যে নিউ ইয়র্ক এখন জরুরি অবস্থায় চলছে। মেয়র গভর্নর কিন্তু জরুরি অবস্থা প্রত্যাহার করেননি, এবং জরুরি অবস্থার সময় আমরা জানি যে গভর্নর চাইলে যে কোনো ব্যবস্থা নিতে পারেন। তিনি প্রয়োজনে মেয়রকে পদচ্যুতও করতে পারেন, এটিও জরুরি অবস্থার আওতায় পড়ে। তবে তিনি আগে একবার ইঙ্গিত দিয়েছিলেন যে বিশেষ করে এই জর্জ ফ্লয়েডের ঘটনার পর নিউ ইয়র্কে যেভাবে ব্যাপক লুটপাট হয়েছে, সমাবেশের সময়, বিক্ষোভ সমাবেশের সময় ভাঙচুর হয়েছে, বেশ কিছু প্রতিষ্ঠানে আগুনও দেওয়া হয়েছিল। আর সেই পরিপ্রেক্ষিতে তিনি চিন্তা করেছিলেন মেয়রকে পদচ্যুত করে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন, যেহেতু মেয়র তার প্রস্তাব শুনেননি ন্যাশনাল গার্ড মোতায়েন করার ব্যাপারে। যাই হোক, পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, মেয়র এবং গভর্নরের ভিতরে সম্পর্কেরও কিছুটা উন্নতি হয়েছে, স্বাভাবিক হয়েছে। কিন্তু আজকে আবার গভর্নর বেশ সতর্কতার সাথে এবং খুব জোরের সাথে কথা উল্লেখ করেছেন, এবং গভর্নর একটি কথা আরো বলেছেন, গত কয়েকদিন ধরে তিনি এই কথাটি বলে আসছেন যে নিউ ইয়র্ক স্টেট হচ্ছে আমেরিকার অন্য সব স্টেটের জন্য মডেল স্টেট, যেভাবে করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং যেখানে আমরা মার্চের শেষ সপ্তাহে যেখানে গড়ে দৈনিক 800 মানুষ মারা যেত, সেখানে গতকালকে মৃতের সংখ্যা, শনিবার দিন মৃতের সংখ্যা ছিল মাত্র 23 জন। তার ভিতরে 17 জন ছিল হাসপাতালগুলোতে এবং 6 জন ছিল নার্সিং হোম। এবং এর পরিপ্রেক্ষিতে গভর্নর বলেছেন যে অবস্থায় আমরা উন্নীত হয়েছি নিউ ইয়র্কবাসীর চেষ্টায়, তাদের সংযমে, তাদের ধৈর্যের পরীক্ষার ফলে এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিউ ইয়র্ক যে ভূমিকা রেখেছে স্টেট, সেটি শুধু যুক্তরাষ্ট্রের নয়, পৃথিবীর অন্য সব করোনা আক্রান্ত স্থান, অঞ্চল এবং দেশের জন্য একটি মডেল। তিনি কিছুই এটা হালকাভাবে নিচ্ছেন না। আর বিশেষ করে তিনি ম্যানহাটন এবং হ্যাম্পটনের কথা উল্লেখ করে বলেছেন। এখন দেখা যাক আগামী দিনগুলোতে কি অবস্থা দাঁড়ায়। গভর্নর আরো একটি কথা বলেছেন, যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি যখন সমাবেশ অনুমতি দিচ্ছেন, বিক্ষোভ সমাবেশের অনুমতি দিচ্ছেন, সেখানে অনেকেই মাস্ক ব্যবহার করছে না, সেখানে অনেকে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যবহার করছে না। আমি গতকালকে দুটি বিক্ষোভ সমাবেশে গিয়েছিলাম, দেখেছি সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো বালাই নেই। অবশ্য বেশিরভাগ লোকে মাস্ক পরিহিত ছিল, সেটি কোনো সন্দেহ নাই। কিন্তু এই বিক্ষোভ সমাবেশের ফলশ্রুতিতে নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা বাড়বে কিনা, এই প্রশ্নের উত্তরে গভর্নর বলেছেন, আমি যেটা আরো কয়েকদিন ধরে বলছি, যে আমাদেরকে আরো কিছুদিন, হয়তো 7 থেকে 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন যে করোনা ভাইরাসটি কারো কারো শরীরে 2 সপ্তাহ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে। অতএব সেটি এক্সপোজ হতে যে সময়টুকু দরকার, সেই সময়টুকু পর্যন্ত গভর্নর হয়তো ওয়েট করছেন। এবং গভর্নর আরেকটি ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন, যে এই করোনার ভাইরাসের যে ভ্যাকসিন না বার হওয়া পর্যন্ত আমাদেরকে এই সবাইকে এই নিজস্ব প্রতিরোধক যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার, এটি অব্যাহত রাখতে হবে এবং এটি আমাদেরকে মেনে চলতে হবে। যদি কেউ এটা মানতে না চান, সেটি বেআইনি কাজ, এবং বেআইনি কাজের সাজা আইনগতভাবে তাদের পেতে হবে। এবং তিনি যতটুকু বোঝা গেছে তার বক্তব্যে, তিনি পুলিশ বাহিনী কেন এই মাস্ক ব্যবহারটিকে এনফোর্স করছে না এখনো আইনটি, সেটি তারা খুঁটিয়ে দেখছেন। এবং এটি একটি বেআইনি কাজ, গভর্নর আবারও ইঙ্গিত দিয়েছেন। এবং তিনি বলেছেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যে কোনো অফিস মাস্ক বিহীন অবস্থায় কেউ প্রবেশ করলে তাদেরকে এখানে ঢুকতে না দিতে পারেন, এটি তাদের আইনগত অধিকার। যাই হোক, এই বিষয়টি গুরুত্বের সাথে আমি এই জন্য বলছি যে আগামী দিনগুলোতে নিউ ইয়র্কের পরিস্থিতি সংক্রমণের ক্ষেত্রে যদি বেড়ে যায়, তাহলে পুনরায় আমাদের যে লকডাউনের সম্ভাবনা আর ইঙ্গিত মেয়র দিয়েছেন, আশঙ্কার ইঙ্গিত দিয়েছেন, সেটি আমাদের জন্য খুবই একটি নেতিবাচক দিক হবে। এবং মেয়র গভর্নর আজকে তার সাংবাদিক সম্মেলনে কয়েকটি স্টেটের কথা উল্লেখ করে বলেছেন, বিশেষ করে ফ্লোরিডার কথা তিনি উল্লেখ করেছেন এবং ওকলাহোমার
কথা উল্লেখ করেছেন, লুইজিয়ানার কথা বলেছেন, এবং সেই সমস্ত স্টেটগুলোতে আপনারা লক্ষ্য করেছেন যে লকডাউন তুলে নেবার 2 সপ্তাহ কি 3 সপ্তাহের ভিতরেই সেখানে স্পাইকিং, আবার আক্রমণের সংখ্যা, সংক্রমণের সংখ্যা মাত্রাতিরিক্ত যেটা তারা ধারণা করছিলেন তার ধারণার বাইরে গিয়ে বেড়ে যাচ্ছে, বিশেষ করে ফ্লোরিডার ক্ষেত্রে। এবং আরেকটি যে বিষয়টি গভর্নর আরো গুরুত্বের সাথে উল্লেখ করেছেন সেটি বলছেন যে সেখানে দ্বিতীয়বার যে প্যান্ডেমিকটা হচ্ছে সেই প্যান্ডেমিকের জন্য রাজনৈতিক সমাবেশগুলো খুবই ভূমিকা রাখতে পারে। এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে জো বাইডেন এখনো কোনো নির্বাচনী সমাবেশের ঘোষণা দেননি, কিন্তু রিপাবলিকান নমিনি হিসেবে নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্প ওকলাহোমায় একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করছেন, এবং সেই সমাবেশে যারা যাবেন তাদেরকে একটি ডিসক্লেইমার ফর্মে স্বাক্ষর করতে হবে, যাতে তারা যদি করোনায় আক্রান্ত হন ট্রাম্প ক্যাম্পেইনকে কোনোভাবে তারা দায়ী করতে পারবেন না। এটি একটি, আমি আগেও বলেছি এই বিষয়টি, কিন্তু এটি এখন নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়াচ্ছে। যদিও নিউ ইয়র্কের সমাবেশগুলোতে কেউই কোনো ডিসক্লেমার চাচ্ছেন না সেখানে কি পরিমাণ মানুষ মাস্ক বিহীন অবস্থায় যাবে কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হবে কিনা, কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং আজকে টেস্টিং এর কথা বলতে গিয়ে গভর্নর বলেছেন গড়ে দিনে নিউ ইয়র্ক স্টেটে 50,000 টেস্ট গ্রহণ করা হচ্ছে, এবং আশার কথা তিনি যেটা ব্যক্ত করেছেন সেটি হচ্ছে যে এখনো গড়ে নিউ ইয়র্ক সিটিতে প্রতি 100 জনের 2 জন মাত্র পজিটিভ আক্রান্ত হওয়ার স্ট্যাটিস্টিক তার কাছে রয়েছে। আর যদিও দিন বিশেষে কোনোদিন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বাড়ছে, 1 পয়েন্ট বেড়ে যাচ্ছে, আবার কোনো ক্ষেত্রে 1 পয়েন্ট কমে যাচ্ছে। আর গভর্নর যে হিসাবটি দিয়েছেন তাতে নিউ ইয়র্ক সিটির টেস্টিং এ গত মঙ্গলবার ছিল 1.5%, বুধবারে ছিল 1.7%, বৃহস্পতিবারে ছিল আবার 1.5%, ফ্রাইডেতে শুক্রবার ছিল 1.7%, এবং শনিবার গতকাল সেটা ছিল 1.4%। অর্থাৎ এই 2% নিচে ঘোরাফেরা করছে এই স্ট্যাটিস্টিক্সটি। কিন্তু বড় হিসেবে গভর্নর আজকে বলেছেন, এবং যদিও তিনি এই কথাটি গুরুত্বের সাথে বলেছেন যেটা আমরা আরো কয়েকবার উল্লেখ করেছি, যে নিউ ইয়র্কের প্রায় 10টি জিপ কোড এলাকা অঞ্চল মারাত্মকভাবে এখনো আক্রান্ত হচ্ছেন মানুষ, পজিটিভ রেজাল্টটি বেশি আছে প্রায় 50 ভাগের উপরে। ব্রঙ্কসের 5টি এলাকা এবং ব্রুকলিনের 2টি এবং কুইন্সের 1টি এলাকা এই অবস্থা চলছে। কিন্তু এগুলো নিরসনের জন্য যে কাজটি করার দরকার সেটি গভর্নর খুব গুরুত্ব আরোপ করছেন, সেটি হচ্ছে ট্রেসিং। এবং ট্রেসিং এর মাধ্যমে খোঁজ করে যারা যারা পজিটিভ চিহ্নিত হয়েছেন তাদের নিকটে স্পর্শে যারা এসেছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আলাদা করে আইসোলেশনে নিয়ে গিয়ে এই রোগকে এখনো পর্যন্ত কন্ট্রোল করার, নিয়ন্ত্রণের যে পদ্ধতি প্রচলিত আছে সেটাই অনুসরণ করতে যাচ্ছেন নিউ ইয়র্ক স্টেট। এবং আপনারা জানেন যে গভর্নর এবং মেয়র দুজনেই পর্যাপ্ত সংখ্যক ট্রেসার ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন, এবং মেয়র গত সপ্তাহে বলেছেন যে এই সপ্তাহ থেকে নিউ ইয়র্কে যাদেরই পজিটিভ পাওয়া যাবে তাদের ট্রেসিং কাজটি দ্রুত তারা করবেন, এবং এর মাধ্যমে আইসোলেশন প্রক্রিয়াটাকে তারা যথেষ্ট জোরালো ভাবে সক্রিয় করবেন। আরেকটি জিনিস যেটি গভর্নর আজকে হিসাবে বলেছেন সেটি হচ্ছে যে আমাদের বড়গুলোতে, আমি একটু ধারণা দিয়ে রাখি দর্শকদের, সেটি হচ্ছে যে ব্রঙ্কসে গত সপ্তাহে পজিটিভ আক্রান্তের সংখ্যা ছিল 1.4%, অর্থাৎ 100 জন টেস্ট হলে 1.4 জনকে পজিটিভ চিহ্নিত করা গেছে। আর ব্রুকলিনে ছিল এর সংখ্যা 1.6%, এবং ম্যানহাটনে ছিল সবচাইতে কম। যদিও গভর্নর আজকে ম্যানহাটনকেই অভিযুক্ত করে বলেছেন যে সেখানে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, কিন্তু গত সপ্তাহে ম্যানহাটনে সংক্রমণের হার ছিল 1-এরও নিচে, 0.8%, অর্থাৎ 100 জনকে টেস্ট করা হলে সেখানে 1 জনেরও কম মানুষকে এই পজিটিভ পাওয়া গেছে। এবং আমাদের কুইন্সে যে সে হার ছিল 1.4%, এবং স্ট্যাটেন আইল্যান্ডে সেটি একটু বেশি ছিল, 2%-এর উপরে, 2.2%। এই করোনা ভাইরাসের রেকর্ড স্পাইকিংটা যদিও ইদানিং সংবাদ মাধ্যমে কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের টাস্ক ফোর্সের আলোচনায় তেমন ভাবে আসছে না, কিন্তু বিষয়টি রাজনৈতিক, কিন্তু বিষয়টি যে ভয়াবহ হতে পারে আগামী দিনগুলিতে সে ব্যাপারে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনো অব্যাহতভাবে সতর্ক করে চলেছেন সবাইকে। এবং এ পর্যন্ত একটা জিনিস তারা বলেছেন যে গত কয়েকদিনে গড়ে প্রতিদিন যুক্তরাষ্ট্রে গত 20,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন নতুন করে, কিন্তু শনিবার তারা যে হিসাবটা দিয়েছেন তাতে 25,000-এরও বেশি নতুন কেস সমগ্র যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে, যেটি
অ্যালার্মিং, যেটি খুবই উদ্বেগজনক। এবং সেই জিনিসটি হচ্ছে যে এবং মে মাসের 2 তারিখ পর থেকে এই যে ধারণা করা গিয়েছে যে করোনা ভাইরাসকে যুক্তরাষ্ট্রব্যাপী নিয়ন্ত্রণে আনা গেছে, সেই ধারণাটির মূলে এই তথ্যগুলো আঘাত দিচ্ছে। এবং এতে সতর্কতার সাথে সবাইকে চলার জন্য আবারও তারা নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলেছেন যে ফেস মাস্ক ব্যবহার করা অতীব জরুরি, এটাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। আর এটা হচ্ছে যে হেলথ স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো সতর্ক করেছেন যে আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচারণায়, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত নির্বাচনী প্রচারণা সমাবেশগুলোতে যারা অংশ নেবেন তারা ভীষণ স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে সেখানে অংশ নেবেন এবং সেটি পরবর্তীতে একটি ভয়াবহ অবস্থার রূপ নিতে পারে। সে ব্যাপারে তারা যারা আগ্রহী তাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 2 মিলিয়ন মানুষ পজিটিভ টেস্টেড হয়েছেন এই করোনা ভাইরাসের ক্ষেত্রে, আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই হননি, কিন্তু পজিটিভ টেস্ট হয়েছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে 1,16,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যেটি পৃথিবীর সবচেয়ে বেশি। এবং সারা পৃথিবীতে 7.8 মিলিয়ন মানুষ এই করোনা ভাইরাসে পজিটিভ টেস্টেড হয়েছে, টেস্টে পজিটিভ পেয়েছেন। এবং তার ভিতরে 4,30,000 মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। আরেকটি হচ্ছে যে কন্ট্যাক্ট ট্রেসিং তো বেস্ট টুল, আমি বলেছি যে কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমেই, কন্ট্যাক্ট ট্রেসিং এবং আইসোলেশন, যাদেরকে পজিটিভ পাওয়া যাবে তাদেরকে আইসোলেট করে এই রোগকে নিয়ন্ত্রণ করার পন্থা এখনো পর্যন্ত সর্বোত্তম, যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। এবং ভ্যাকসিন আবিষ্কার হলেই যে সেই ভ্যাকসিন শতভাগ কার্যকর হবে সেটি কোনোভাবেই বলা সম্ভব না, কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞ এদিকেও ইঙ্গিত করছেন যে আমরা সবাই জানি ফ্লুর ভ্যাকসিন আছেন, ফ্লুতে ভ্যাকসিন আমরা প্রতি বছরই নেই, কিন্তু প্রতি বছরই যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর সর্বত্রই ফ্লুতে বিপুল সংখ্যক মানুষ মারা যায়। যেহেতু ফ্লুকে এখন অনেকে আর তেমন ভয় পান না, সেহেতু সেই স্ট্যাটিস্টিক্স এখন আর রাখা হয় না ভ্যাকসিনের কারণে। কিন্তু ভ্যাকসিন আসলেই যে করোনা ভাইরাস দূরে সরে যাবে কিংবা দমিত হবে তা কিন্তু বলার কোনো সুযোগ নেই। অতএব যতখানি নিজেকে নিরাপদ রাখা যায়, ফেস মাস্ক ব্যবহার, ফেস শিল্ড ব্যবহারের উপরে অনেকে গুরুত্ব আরোপ করছেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যেটি হাসপাতালে ব্যবহার করা, এর সাথে সোশ্যাল ডিস্টেন্সিংটাও আমাদেরকে মেনটেন করতে হবে। আর আপনার র্যান্ট রিলিফের ব্যাপারে গভর্নর কিন্তু এখনো কোনো বিল, যে বিলটি পাস হয়েছে নিউ ইয়র্ক স্টেট সিনেট এবং হাউসে, সেটি স্বাক্ষর করেননি। সে বিলের ব্যাপারে তিনি কোনো কথাও বলেননি। আজকে সাংবাদিক সম্মেলনে তিনি কয়েকটি বিল স্বাক্ষরের কথা বলেছেন, যেগুলি প্রয়োজনীয়, বিশেষ করে পুলিশ সংস্কারের ব্যাপারে, সেই ব্যাপারে কথা বলেছেন। কিন্তু র্যান্ট রিলিফের ব্যাপারে গভর্নর কোনো কথা বলেননি। গভর্নর অফিসে কোনো কিছু এখনো জানাচ্ছে না কখন তিনি সাইন করবেন, আদৌ সাইন করবেন কিনা সেটিও বলেননি। আর তিনি যদি সাইন ভ্যাটো দিয়ে দেন এই বিলে, সেই ভ্যাটোকে ঠেকানোর ক্ষমতা নিউ ইয়র্ক স্টেট সিনেট কিংবা অ্যাসেম্বলি নেই, সেটা কয়েকজন অ্যাসেম্বলিম্যান এই টেলিভিশন অনুষ্ঠানে এসে জানিয়েছেন অলরেডি। অতএব র্যান্ট রিলিফের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত কিছু হয়নি। কিন্তু তারপরও নিউ ইয়র্কের একটি ছোট্ট অঞ্চল যেটি ইথাকা, সেই ইথাকার সিটি মানে শহর, যেটা টাউনশিপের শহর, তারা প্রস্তাব করেছে যে গত 3 মাসে তাদের এলাকায় যত ভাড়াটি আসে সকল ভাড়াটিয়ার রেন্টটি তারা মওকুফ করতে চান। কারণ তারা ফিল করছেন যে ওই এলাকার মানুষ যথেষ্ট সাফার করেছে, তারা করতে চান সেটি। এবং ওই এলাকার আরেকটি বিশেষত্ব হচ্ছে সেখানে বাসিন্দাদের 90%, শতকরা 90 জন হচ্ছে ভাড়াটিয়া আর 10 জন হচ্ছে ল্যান্ডলর্ড, অর্থাৎ যারা ভাড়া মালিক। অতএব সেক্ষেত্রে তারা এই ডিসিশনটি নিতে যাচ্ছেন। এটি রাজনৈতিকভাবে একটি জনপ্রিয় সিদ্ধান্ত হতে পারে বলে হয়তোবা নিচ্ছেন, এটিও কেউ কেউ সেখানে মন্তব্য করেছেন তাদের পোস্টিং এর পরে। আর এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আইন, যারা আইন পরিষদে আছেন অর্থাৎ সিনেট এবং কংগ্রেস, অনেক নেতাই আপনারা জানেন যে চীনের ব্যাপারে খুব ক্ষুব্ধ, সেটা ডেমোক্রেটিক রিপাবলিকান নির্বিশেষে। তারা একটি প্রস্তাব করছেন যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কয়েক বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের এই টেকনোলজি খাতে ইনভেস্ট করতে হবে, যাতে চীন আমাদের এই টেকনোলজি খাতে আর কোনো পণ্য তেমন ভাবে ব্যাপকভাবে বাজারজাত না করতে পারে। এবার শেষ দিকে খবর আসছে যে আমরা জানেন নিউ ইয়র্ক সিটি মারাত্মক অর্থনৈতিক ক্রাইসিসে আছে, মেয়র সারাক্ষণই সেটা বলেন এবং পরবর্তী না পাওয়া পর্যন্ত, ফেডারেল গভর্নমেন্টের সাহায্য না পাওয়া পর্যন্ত নিউ ইয়র্কের অবস্থা খুবই খারাপ হবে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন, অনেকে চাকরি হারাবেন। কিন্তু তার মাঝে একটি খবর এসেছে ব্যতিক্রম, যেটি স্কট স্ট্রিঙ্গার কন্ট্রোলার, তিনি আজকে বলেছেন যে নিউ ইয়র্ক সিটি গত 1 বছরে $1 বিলিয়ন বেশি ল সুটের মাধ্যমে
পে করেছে, অর্থাৎ তারা দিতে বাধ্য হয়েছে। সেটি যদিও আগের বছরের তুলনায় সেটি কিছুটা কমেছে, 11% কমেছে, তাতে $125 মিলিয়ন সেভ করেছে, কিন্তু তারপরেও নিউ ইয়র্ক সিটি $1 বিলিয়ন বেশি তারা পরিশোধ করেছে। আর আরেকটি হচ্ছে করোনা ভাইরাসের শীর্ষ আক্রান্ত 40টি দেশের মধ্যে 25টিতে পিক অবস্থার শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশে পিক অবস্থা দ্রুত অগ্রসর হচ্ছে, পিকের দিকে যাচ্ছে বাংলাদেশ, এবং পৃথিবীব্যাপী 38% বেড়েছে আক্রান্তের হার। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে হলো সত্য যে মৃত্যুর সংখ্যা, মৃতের হার 22% কমে এসেছে। আর সংক্রমণের পিক যাত্রার ক্ষেত্রে বাংলাদেশ, এটা আগেও বলেছি, 87,000-এরও বেশি মানুষ বাংলাদেশে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1171 জন। সেটি তুলনামূলকভাবে এখনো কিছুটা কম। এবং আপনারা জানেন আমরা অনেক গুণী ব্যক্তিকে হারিয়েছি, প্রফেসর আনিসুজ্জামান, সাবেক স্বরাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এবং একটু আগে তাহের বলেছেন যে সিলেটের জনপ্রিয় মেয়র, আমি আবার কথাটি গুরুত্বের সাথে বলতে চাই, সিলেটের জনপ্রিয় মেয়র বদরুদ্দিন কামরান, যাকে সিলেট থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, তিনিও আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। এবং আর্থিক কথা, শেষ কথা আগে বলতে চাই যে বাংলাদেশের এয়ারপোর্ট অথরিটির উপর, সিভিল এভিয়েশন অথরিটির উপর প্রচন্ড চাপ রয়েছে যে বিমানবন্দরটি, ঢাকা বিমানবন্দরটি খুলে দেওয়ার জন্য। বাংলাদেশের অনেক ভিআইপি প্লেন চার্টার করার বিষয়টি খুঁজে পাচ্ছে না, কিন্তু তারা যত দ্রুত বাংলাদেশ ত্যাগ করা যায় সেই চেষ্টা করছেন। এবং এই ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের উপর কাতার এয়ারওয়েজও বেশ একটি ভূমিকা রাখছেন তাদেরকে বের করে নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আসা এবং যাওয়ার পথে যতগুলো চার্টার ফ্লাইট ব্যবহার করেছে তার বেশিরভাগই ছিল কাতার এয়ারওয়েজ চার্টার ফ্লাইট, এবং অত্যধিক মূল্যে, নিয়ম মাফিক টিকিটের চাইতে অত্যধিক মূল্যে তারা এই কাজগুলো করেছেন। এবং সেই খুলে দেওয়ার চাপটা হিসাবে সিভিল এভিয়েশনের যিনি প্রধান, তিনি বলেছেন, একটা ধারণা দিয়েছেন যে এই মাসের শেষ দিকে হয়তোবা ঢাকা বিমানবন্দর খুলে দেওয়া হতে, কিন্তু সে ব্যাপারে এখনো নির্দিষ্ট কিছু বলা হয়নি, চাপ রয়েছে। তবে এমিরেটস এয়ারলাইন্স আভ্যন্তরীণভাবে তাদের ট্রাভেল এজেন্টদের জানিয়েছেন যে তারা কোনোভাবেই জুলাইয়ের শেষ কিংবা আগস্টের আগে তাদের ফ্লাইট চালুর কথা এখনো মানুষ চিন্তা করছে। রহমান ভাইয়ের সাথে বিষয়টা আলোচনা করব। আপনারা ভালো থাকেন। আর ইমিগ্রেশনের ব্যাপারে গতকালই বলেছি যে গ্রিন কার্ড স্থগিত করেছেন প্রসেসিং, যেটা আগে বাইরে ছিল, যুক্তরাষ্ট্রের বাইরে, সেটা এখন ভিতরে যারা আমেরিকা থেকে যারা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন তাদের কাজটি বন্ধ করেছেন প্যান্ডেমিকের দোহাই দিয়ে। তবে তারা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন প্রসেস বাড়িয়ে দিচ্ছেন। আপনার এর ব্যাপারে অ্যাটর্নি নাজমুল আলম ভাই আছেন, উনি আরো বিস্তারিত জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, আবার কথা হবে। থ্যাংক ইউ জানাব নাজমুল আহসান আপনাকে। আমাদের অ্যাটর্নি নাজমুল আলম আছেন, দুই নাজমুল আলম ভাই আছেন। আমরা আজকে আসলে খবরটি খুব উদ্বেগজনক যে যুক্তরাষ্ট্রের ভিতর থেকে গ্রিন কার্ড প্রসেসিং এর যে সুবিধা, এই সুবিধা যদি স্থগিত করা হয় বা কোনো এক্সিকিউটিভ অর্ডার জারি করা হয়, তাহলে আপনি জানেন যারা পলিটিক্যাল অ্যাসাইলাম বা অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে যারা গ্রিন কার্ড পেতে যাচ্ছিলেন তারা বিপদের সম্মুখীন হবেন। এছাড়া আপনি জানেন যে সেদিন ডক্টর নীনা আহমেদ উনি বলে গেছেন এখানে যে সিটিজেনশিপ, গ্রিন কার্ড কে কিভাবে পেয়েছেন এগুলো তদন্ত করার সিদ্ধান্ত ভিতরে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কমিউনিটিতে অত্যন্ত মানে আতঙ্ক, দুশ্চিন্তা অনেকের মধ্যে আছে। আমরা জনাব নাজমুল আলম আপনার কাছ থেকে জানতে চাই এই বিষয়ের একটি পরিষ্কার কি হচ্ছে সেখানে। ধন্যবাদ আপনাদের সবাইকে, সেই সাথে প্যানেলিস্ট আপনারা সবাই যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি, আসলে কোনো খবরটাই হয়তো ততটা ভালো মনে হবে না, তারপর আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখেন, ইনশাআল্লাহ এটার একটা সমাধান অবশ্যই হবে। মূল জিনিস যেটা আমি এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, একটু আগে নাজমুল আহসান ভাই যে কথাগুলো বললেন যে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন এখানে থেকে করাটা তারা হোল্ড করতে চাচ্ছে কোভিড-19 এর কথা বলে। কারণ কোভিড-19 এর সময় ওদের প্রচুর আপনার রেভিনিউ তারা লস করেছে, প্রায় 3 মাসে ওরা $1.2 বিলিয়ন লস করেছে, বিকজ ওদের হাতে ওই পরিমাণ টাকা ছিল না। সেই জন্য জুলাই মাসের 20 তারিখের থেকে ওরা অলরেডি চিঠি পাঠানো শুরু করেছে 2/3 অর্থাৎ 70% ইমিগ্রেশন অফিসারকে সাময়িকভাবে ছাঁটাই করা হচ্ছে, যেটাকে বলা হয় ফার্লো। তো এটা অবভিয়াসলি একটা ডিপার্টমেন্টের 100% ক্যাপাসিটির পরিবর্তে সেটা যদি 30% যে দাঁড়ায়, তো সেখানে অবশ্যই প্রসেসিং অফিসার না থাকলে তো এরা এগুলো প্রসেস করতে পারবে না। তো এটা একটা দেখার বিষয়। এবং দ্বিতীয়ত জিনিস যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে ভুল এবং মিথ্যা তথ্যের মাধ্যমে যারা গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ পেয়েছেন তাদের গ্রিন কার্ড এবং সিটিজেনশিপের এই জিনিসগুলো, তাদের ফাইলগুলো খতিয়ে দেখা হবে।
এটার পিছনে কারণ যেটা, সেটা হচ্ছে যে ট্রাম্প সরকার মনে করছেন যে ইমিগ্রেশনে যারা ভুল এবং মিথ্যা তথ্যের মাধ্যমে যারা গ্রিন কার্ড পেয়েছে এবং সিটিজেনশিপ পেয়েছে, এদেরকে যদি বের করা যায়, তাহলে সেখান থেকে ভবিষ্যতে যারা ভুল অথবা মিথ্যা তথ্যের মাধ্যমে সিটিজেনশিপ অথবা গ্রিন কার্ডের জন্য আবেদন জানাবে, তাদেরকে সহজেই উনি নক আউট করতে পারবে, অর্থাৎ তাদেরকে বাদ করে দিতে পারবে। আরেকটা উল্লেখযোগ্য জিনিস যেটা আসছে এখানে, সেটা হচ্ছে যে অ্যাসাইলাম এর ব্যাপারে আগামীকালকে থেকে একটা নতুন সার্কুলার আসবে ফেডারেল রেজিস্টারে। সেইখানে অ্যাসাইলামটাকে সীমিত আকারে নিয়ে যাওয়া হচ্ছে, এবং অ্যাসাইলামের যারা অ্যাসাইলাম করবেন তারা যদি মনে করেন, তার ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে, তাহলে সেখানে উনি হিয়ারিং না করে সরাসরি সেটা ডিপোর্টেশনে দিয়ে দিতে পারে। এটাও একটা মানে খুবই একটা উল্লেখযোগ্য খবর এবং একটা ভয়ঙ্কর খবর। আরেকটা জিনিস যেটা আসতেছে সেটা হচ্ছে যে ট্রাম্প গভর্নমেন্ট অলরেডি ডিসিশন নিয়েছে যে আগামী ফল বলতে আর অক্টোবরের শেষ, নভেম্বর পর্যন্ত বোঝায়, সেটা বেসিক্যালি ইলেকশন পর্যন্ত আমি বলবো, ওরা H1B, তারপরে H2B, L1 এবং J1, এই 3 ক্যাটাগরিতে যে পরিমাণের লোক আমেরিকাতে আসে সমস্ত ভিসাগুলোই ওরা ক্যান্সেল করে দিতে চাচ্ছে। আমি এমনও দেখেছি যে অনেক ল ফার্মের থেকে তাদের ক্লায়েন্টদেরকে ইমেল পাঠানো হয়েছে যে তোমরা কেউ যদি আমেরিকার বাইরে থাকো, এই মুহূর্তে আমেরিকাতে চলে আসো। ইভেন তো যদিও লকডাউন খুলে গেছে, সীমিত আকারে কিছু ফ্লাইট এখনো যাতায়াত করতেছে, কাজেই হয়তো বাংলাদেশে নাই, কিন্তু অন্যান্য দেশে যারা আছে তারা আমেরিকাতে ফিরতে পারে। এই জন্য আমি দেখেছি অনেকগুলো ল ফার্ম তাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে তারা ইমেল পাঠাচ্ছে টু গেট ব্যাক টু আমেরিকা ভেরি কুইকলি। আরেকটা আশ্চর্যজনক খবর হচ্ছে, আপনি জানবেন যে H1B দরখাস্ত করার সময় সাধারণত ফি আগে $1,000, সেটাকে বাড়িয়ে 3,000 পর্যন্ত নেওয়া হয়েছিল। সেটা বর্তমানে তারা প্রস্তাব দিচ্ছে যে $20,000। একটা অ্যাপ্লিকেশনের ফি যদি $20,000 হয়, তাহলে একটা মানুষ দরখাস্ত কিভাবে করবে? কিন্তু তারা যুক্তি দেখাচ্ছে যে H1B যে ভিসাগুলো হয় এগুলা হাই পেইড জব, এগুলাতে ডাক্তাররা আসেন, এখানে ইঞ্জিনিয়ার, অন্যান্য প্রফেশনাল নার্স এনারা আসেন এবং দে মেক্স গুড মানি, এটা হচ্ছে তাদের। কিন্তু আলটিমেটলি এই জিনিসটা যাচ্ছে ইমিগ্রেন্টদের উপরে। এই ইমিগ্রেন্টদের এই $20,000 আপনার অ্যাপ্লিকেশন তাদেরকে পে করতে হবে। মূল জিনিস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভুল এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ যদি বাতিল করার প্রক্রিয়াটা এরা শুরু করে, তাহলে আপনি দেখবেন যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ ধারী, তারা অনেকেই বলে একবার গ্রিন কার্ড হয়ে গেলে, একবার সিটিজেন হলে আর কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই। এটা ভুল তথ্য, ভুল চিন্তা। আমি এই জন্য এটাকে বলবো, আইনে এমন কোনো জায়গায় লেখা নাই যে কারো সিটিজেনশিপ কিংবা গ্রিন কার্ড দেওয়ার পরে সেটাকে আবার গভর্নমেন্ট রিভিউ করতে পারবে না। অবশ্যই সরকারের সেই ক্ষমতা আছে যে সেটা রিভিউ করতে পারবে। আমার যতটুকু মনে হচ্ছে যে ট্রাম্প এই সুযোগটা কাজে লাগাচ্ছে। ট্রাম্প নতুন করে কোনো আইন তৈরিও করেনি, নতুন করে কোনো আইন সে বাদও করেনি, কিন্তু সে যেটা করছে সেটা হচ্ছে যে আইনগুলো আছে সেই আইনগুলোর কার্যকারিতার মধ্যে যাচ্ছে, এবং যে আইনগুলো ইমিগ্রেন্টদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিবে সেই আইনগুলোকেই সে সামনের দিকে নিয়ে এসে এখন তার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সেটাকে সে কার্যকরী করছে। কাজে গ্রিন কার্ডধারী এবং সিটিজেনদের উপরে উনি আবার এই যে ইয়েটা চালাচ্ছে, বেসিক্যালি সে ইনভেস্টিগেশন শুরু করবে। কাজে আপনাদের যারা গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ পেয়েছেন, আপনারা যদি মনে করেন যে কোথাও আপনারা ভুল কিংবা মিথ্যা তথ্য দিয়েছেন, তবে আমি মনে করবো যে নিজের থেকে একটু সাবধান থাকবেন। এই জন্য আমি বলতেছি, কার উপরে আসে, কার ফাইল তারা র্যান্ডমলি ওপেন করে, এখনো এটা যদিও ক্লিয়ার না, কিন্তু ডিসিশন যখন এসেছে এটার কার্যকারিতা। দ্বিতীয়ত হচ্ছে, যাদের গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনের দরখাস্ত আপনারা আমেরিকা থেকে করতে চান, এখন পর্যন্ত আপনারা দরখাস্তগুলো পাঠাতে পারেন, কিন্তু আলটিমেটলি এগুলো ওরা কিছুদিনের জন্য হোল্ড করে রাখবে। এটা ডিপেন্ড করতেছে $1.2 বিলিয়ন যদি ট্রাম্প অথবা আপনার কংগ্রেসের থেকে অনুমোদন দেওয়া না হয়, তবে 20 জুলাই থেকে 70% ইমিগ্রেশন অফিসারকে ছাঁটাই করা হচ্ছে সাময়িকভাবে। এই ছাঁটাইয়ের কারণে 30% অফিসার দিয়ে এদের পক্ষে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট চালানো সম্ভব না। অ্যাসাইলাম প্রার্থী যারা, তাদের ক্ষেত্রে সমস্যা যেটা হবে, আপনাদের যদি দরখাস্ত করার প্রয়োজন আপনারা মনে করেন যে আপনাদের জেনুইন কেস আছে, তা দেরি না করে আমার মনে হয় এই কেসগুলো আপনাদের প্রসেস করা উচিত। নাজমুল হাসান ভাই আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে 1 ইয়ারের একটা বার আছে অ্যাসাইলাম করতে গেলে। অ্যাসাইলাম করতে যান তাদেরকে 1 বছর, এই দেশে ঢোকার 1 বছরের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হয়। আপনি যদি 1 বছরের মধ্যে এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল না করেন, তারপরেও এটা আমরা করতে পারতাম, এটা আমরা বিভিন্ন মানে ওয়েবারের মাধ্যমে এটা সম্ভব ছিল, কিন্তু এই মুহূর্তে ট্রাম্পের কারণে এটাও হয়তো অসম্ভব হয়ে যাবে। কাজেই কারো অ্যাসাইলামের দরখাস্ত থাকলে উইদিন 1 ইয়ার অবশ্যই আপনাকে এটা ফাইল করতে হবে।
আর ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের H1 ভিসা আছে, যাদের H2B ভিসা আছে, যাদের L1 ভিসা আছে অথবা যাদের J ভিসা আছে, আপনারা আপনাদের স্ব অ্যাটর্নি মারফত আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে এগুলা যেন আবার ক্যান্সেল না হয়ে যায়। যদি এগুলা ক্যান্সেলেশন হয়ে যায় তাহলে নতুন করে এই ভিসাগুলো পাওয়া আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে যে এইটুকুই বলতে চাচ্ছি যে অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে, অনেক প্রশ্ন টাইম টেলিভিশনে আসছে। আমরা আপনাদেরকে নিয়ে বিশেষ একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা টাইম টেলিভিশনে প্রতি শুক্রবার রাত্রি 8টার সময় যে ল ইন ইমিগ্রেশন যে অনুষ্ঠানটা আছে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা তথ্যবহুল ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের জন্য প্রতি শুক্রবার রাত 8টায় ল ইন ইমিগ্রেশন। লাস্ট এন্ড ফাইনালি আমি যেটা বলতে যাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই ভোটেড আর্লি। এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে গতকালকে শনিবার থেকে এই নিউ ইয়র্ক সিটিতে আর্লি ভোটিং শুরু হয়েছে। আমি আর্লি ভোটিং এ জয়েন করেছিলাম, ওরা আমাকে একটা স্টিকার দিয়েছে, আমি প্রাউডলি এটা ডিসপ্লে করি। আপনারা যারা আর্লি ভোট দিচ্ছেন আপনারাও এটা ডিসপ্লে করবেন, কারণ আর মাত্র 8 দিন সময় আছে আমাদের এই ভোট দেওয়ার জন্য। বাংলাদেশ কমিউনিটির থেকে অনেকেই প্রতিযোগিতা করছেন, আপনারা দয়া করে তাদেরকে ভোট দিবেন, আর্লি ভোটিং এ আপনারা অংশগ্রহণ করবেন, তারা জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমি নিউ ইয়র্ক স্টেটের কুইন্সের ডিস্ট্রিক্ট 37 এর রেসিডেন্ট। গতকালকে আমি যে আমার ভোটটা দিয়েছি ম্যারি জোবাইদাকে। আপনারা অবশ্যই যদি পারেন ডিস্ট্রিক্ট 37 এ ম্যারি জোবাইদাকে ভোট দেবেন। এছাড়াও আপনারা জামাইকা, জ্যাকসন হাইট যে যেখানে আছেন আমাদের প্রতিদ্বন্দ্বী, তারপরে ব্রঙ্কসে, প্লিজ বাই অল মিনস আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট যারা আছে ওনাদেরকে ভোট দিবেন ইনশাল্লাহ। ইমিগ্রেশন আবার আপনাদের সাথে কথা হবে ল ইন ইমিগ্রেশনে শুক্রবার রাত্রি 8টায়। If you have time, just stay with us. আমরা আমাদের সাথে we are very honored that Annabelle Palma, who is the Chief Executive Officer New York City's COVID-19 Test and Trace Corps. She is with us. Welcome, Annabelle Palma. Thank you so much to join with us. Thank you, Abu. Can you hear me? Yes, I'm hearing you. Good evening. Sorry Good to evening. hear your, good evening. Sorry to hear your father, illness. Our prayer and thoughts with you all the time. So thank you so much. I appreciate it. Yeah, hopefully he will be recovered. Okay, so Nazmul bhai, just I'm talking a few words in Bangla. Nazmul bhai, আপনি ওর বক্তব্য শুনবেন এবং যদি মনে করেন কোনো জিনিস বলা দরকার বলে দেবেন। So Annabelle Palma, as you have the briefing, I remember a few days ago, and you are the Chief Executive Officer of COVID-19 Test and Trace. How you are going to serve the community? How you are going to reach out the community? So thank you, Abu, for allowing me this platform to continue to further engage the community, to continue to bring information to the community about test and trace program that the mayor, the de Blasio administration has set up. Test and trace, our commitment and our goals are to get as many New Yorkers tested, to be able to trace those contacts that they have come in contact with, and to provide the resources to communities that have been especially hit the hardest, which we all know are communities of color, immigrant communities that have long been underserved. And so we have stood up pop-up locations for testing. We are making sure that those individuals who come forward and voluntarily test are able to continue to provide for their families. We're asking folks to share who they've come in contact with, so then we can further test those individuals and offer individuals to safely separate from their families if they choose to isolate outside of their home, because we know most of our families live in large groups together as a household, and so for some it may be difficult to isolate in their current apartment or household. And so we have stood up hotel rooms offering folks to come and take advantage of those resources until they are healthy and safe to return back to their homes and their communities. Obviously, we know that New York City has deep concentrations of Bangladesh communities
in Queens and Brooklyn and in the Bronx and in those areas, I will email you the exact locations of where we have set up our testing sites. And so what we want is for leaders like yourself, for individuals like yourself, to continue to encourage the community to seek testing, to seek the resources that we're offering, because it's the only way that we're going to be able to get New York to a safe and healthy and a new normal in battling this virus that has attacked us deeply. I cannot stress enough how important it is for individuals who are frontline workers, who are out every day in front of this, to continue themselves to get tested, right? It's not a one-time test, and we hope that everything is okay, but the continuation of repeat testing is also very important to make sure that we can get ahead of this virus and not have what we saw in the last few months happen again. Thank you, Annabelle. Do you have any plan that you wanna have that kind of flyer in Bengali language, or you can use the Bengali media to spread out the message? Because there is an editor here, Mr. Nazmul Hassan. He's here. He's a very veteran journalist. Absolutely. My role is to connect to as many community leaders as I can to help get the word out, right? To help educate the community. And so anyone who's interested in receiving the materials that we have, and we have translated our materials, so they're in the language that in the native language that the communities speak. Our phone lines have language lines, so there's we were able to translate our messages and our communication in over 225 language. And so when somebody calls calls our hotlines, we're able to connect them through the language line to the language that they speak. And so, that's also important. We know that a lot of people sometimes don't seek services because they may be afraid that they're not going to understand what is being communicated to them. And so we want individuals and the communities to know that this is being done in your language, so you're most comfortable asking the questions and seeking the information that you need to get yourself and your family healthy. And this is, it's a program for New Yorkers, right? It's a program, a commitment from the mayor to get New York to a safe and healthy place, a place where, before we all know what happened and how devastating it was for communities to deal with this, and so much unknown. And so for us, it is important that this be a community partnership with leaders like yourself, because you are on the front lines in the community. You are connected to the community directly. The community trust when you bring them a message. And so we couldn't do this without the partnership. We couldn't do this without individuals like yourself. Thank you. I do have a question. Yes, may I? আমার মনে হয় যে আমরা প্রশ্নটা পরে করি, কারণ এখন আমাদের আরো গেস্ট আছে। আপনি কি প্রশ্ন করেন? Okay. That's about the undocumented people, how they're going to protect their information when they go for the testing. So this is correct. Yes. And that has, Commissioner, thank you for joining us. I'm sorry. My name is Najmul Alam. I'm a practicing attorney in New York City. And thank you very much to be declaring New York City is one of the sanctuary city. I commend you and the mayor personally, because this is the city that where the non-citizen undocumented people feel safe, they can move freely. My question is this, that many of our undocumented people, especially in Bangladeshi community, they're very much afraid when they ask for an ID and some other personal information like their date of birth. They know when it gets into the database, it could be getting into the federal agents, and they don't want to be caught into the middle in between. So is their health is in question? So my question to you, Commissioner, is there any way you could safeguard their information, and what kind of plan you have to protect their safety?
Thank you for that question. And we know that that has been one of the most important and pressing issues in trying to do the outreach that we need to do for the communities. And I can attest and assure you that the privacy of all New Yorkers, documented or undocumented, is being protected. This is not where someone's going to be asking for social security numbers and some other type of personal information, where then someone is going to feel it can get into the wrong hands. The privacy of the people that we want to work with, the communities that we want to work with, is very important. And so we're following all laws to protect their privacy. We're following HIPAA laws to make sure that people's health privacies are protected. And so we have those protections in place. And again, encouraging individuals, do not be afraid. This is not government watching you and trying to sneak up and wanting to know if you're documented or not. This is not about immigration status at all. This is solely about the healthcare of New Yorkers, the healthcare of all communities, but particularly communities of color. Thank you for your assurance. Thank you very much, Commissioner. I have one question, Tahir. Can I ask later or now? No, she has to go because her father is sick. She has to go. Oh, very sorry to hear that, but he is in our prayers. Thank you, Commissioner. One thing I want to ask. Thank you so much. Yes, Mayor spoke about having more mobile testing places. I have seen only two, one in Bronx and one in Queens, somewhere in Kew Gardens area. When is the next mobile units are coming, and how they are being allocated to areas? How again, the mobile units are being like all other locations that we have stood up. The mobile units are in addition to those pop-up sites that we have created, those other locations that we have created. So it's basically an enhancement to the work that we are already doing. And it's a collaboration. It's looking at the hardest hit zip codes, the ones where we saw the most cases coming out of, and that's how we're deploying our resources. Okay, thank you. And as a testing and tracing side, do you know you have enough tracers hired from our own community who can speak this kind of language? There's the hiring process is still on the way, and we are definitely hiring from all communities of from the hardest hit communities, because again, this, like I mentioned before, this is a partnership to make sure that the communities trust that the work that's being done is in the best interest for them. And so we know that the important thing is to hire those people who are locally from those communities to be able to help us do the work when it comes to testing and tracing. And so yes, there's individuals who speak the language that is representative of the community. Thank you very much. Thank you so much. Thank you so much for having me. Hope for the best. And this is Abu. Abu has my information. Abu, I will send you again all the locations that we have so you can share with your viewers and the groups. But I will also tell you that definitely it's not the last time that we can do these types of forums. I will definitely be looking to continuing to work with you, with your leaders, and to continue to help me further do outreach into the communities. Thank you so much. Thank you so much. Thank you. Have a good night. Thank you. দর্শক, আমরা এতক্ষণ আপনারা শুনলাম এনাবেল পালমার বক্তব্য, যে কিভাবে তারা নিউ ইয়র্ক সিটিতে কোভিড পরীক্ষা এবং যে পরীক্ষা কেন্দ্র কোথায় কিভাবে তারা সেট আপ করছেন এই বিষয়গুলো তারা বললেন। দর্শকদেরকে বলবো যে আপনারা যে প্রশ্নগুলো করেছেন, নাজবুল আলম এখন আমাদের সাথে আছেন, হয়তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। বাট আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো। একটা হচ্ছে যে নিউ ইয়র্কে কবে থেকে ফ্লাইট চালু হচ্ছে নিউ ইয়র্ক টু ঢাকা, আর একটা হচ্ছে হজ হবে কিনা। এরপরে আমরা আমাদের সিলেটের মেয়রের ব্যাপারে আমাদের রব্বানী চৌধুরী এবং ডিএম রনল আছেন, তাদের সাথে কথা বলবো। আমি জনাব মোহাম্মদ রহমান ফরিদ, মেঘনা ট্রাভেলসের প্রধান, আপনার কাছে প্রথমে যাচ্ছি যে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের ফ্লাইট কি শুরু হচ্ছে?
আপনার সাউন্ডটা একটু আনমিউট করেন প্লিজ। জি ইজ ওকে। জি 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 শিওর। ওকে, টাইম টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য কিছু ট্রাভেলস এর ব্যাপারে, আর আপনার অগণিত দর্শকদের কাছেও আমার শুভেচ্ছা রইল। আমার নাম তো আপনি বলেই ফেলছেন, ম্যাগনা ট্রাভেলস এর পক্ষ থেকে। তো ইনশাল্লাহ আপনি যা কিছু ইনফরমেশন আপনাকে বলবো, এগুলা যে প্রশ্নটা আপনি করেছেন যে ফ্লাইট চালু হবে কিনা, নাজমুল ভাই কিন্তু আমাদের এই যে নাজমুল হাসান ভাই কিন্তু অনেকটা বলেই ফেলছে বিষয়টা এইভাবেই। এখন পর্যন্ত ফাইনাল কোনো কিছু কোনো এয়ারলাইন আমাদেরকে জানায় নাই, কোনো একটা এয়ারলাইন। জাস্ট পার্সোনাল উদ্যোগে কাতার এয়ারলাইন কিছু স্পেশাল ফ্লাইট নিয়ে নিউ ইয়র্কে আসছে। এই 3টা ফ্লাইট অলরেডি হয়ে গেছে আমাদের বাংলা পার্সোনাল ফ্লাইট গুলা, মানে তারা চার্টার করা প্লেন দিয়ে। আর এর আগে আমেরিকান এমবাসি তারাও 3টা ফ্লাইট এনেছিল, ওইটা আমেরিকান এমবাসির উদ্যোগে। আর পরে এই কাতার এয়ারলাইন যে 3টা ফ্লাইট নিয়ে আসছে, 3টাই আমেরিকান এমবাসির মাধ্যমেই, এবং ভবিষ্যতে আরো 2টা দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তাদের রেগুলার ফ্লাইট যেগুলা, এই রেগুলার ফ্লাইট গুলা এখনো আমাদেরকে তারা কিছুই বলেনি যে কখন থেকে শুরু করবে। 16 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে, যেটা লেখছে তারা তাদের ওয়েবসাইটে, ওই 16 জুন থেকে ওইটা শুধু দেখাইতেছে ঢাকা থেকে দোহা আর দোহা থেকে ঢাকা, ওটা নিউ ইয়র্কের কোনো কিছু লিখে নাই। আর তাদের ঢাকা ফুল পারমিশন এখনো তারা পাইছে কিনা এখনো কেউ বলতে পারবে না, কিন্তু তারা এগুলো অ্যাডভার্টাইজ করে যাচ্ছে। এর পিছনে একটা কারণ আছে, কারণ তারা এখন যে সমস্ত স্পেশাল ফ্লাইটে প্যাসেঞ্জার নিয়ে আসে, ওইগুলার প্রাইস হলো রেগুলার প্রাইসের 3 টাইম বেশি। আমরা যেভাবে টিকিট করি রেগুলার প্রাইসে, মনে করেন ঢাকাতে যাওয়ার জন্য ম্যাক্সিমাম $600 $700, তারা ওইটারে $2100 মানুষ নিচ্ছে, কিন্তু এরপরেও ঢাকা থেকে আসার জন্য। তো আমাদেরকে অসংখ্য কল দিচ্ছে মানুষ ঢাকা থেকে, আমাদেরও অনেক প্যাসেঞ্জার ঢাকায় আটকা পড়ছে। এর ভিতরে অনেকেই এই স্পেশাল ফ্লাইট নিয়ে কাতারের চলে আসছে নিউ ইয়র্কে। যারা আসছে তাদের যে টিকিট নিয়ে গেছিল কুয়েতে বলেন বা টার্কিশ এয়ারলাইনে বলেন, আমরা তাদের এগুলা রিফান্ডের ব্যবস্থাও করতেছি। যারা এসে গেছে অলরেডি টিকিট ইউজ করে নাই। আর কাতার শুধু এখন এই অ্যাডভার্টাইজটা দিছে এই কারণে যাতে তারা বেশি মূল্যে টিকিটটা বিক্রি করতে পারে, এটাই আমাদের ধারণা। কিন্তু আমাদের ট্রাভেল এজেন্টরা তারা কিছু এখন পর্যন্ত তারা বলেনি, যে স্কেজুয়াল করে দিছে। কিন্তু কম্পিউটারে যদি আপনি বসেন তাহলে দেখবেন নিউ ইয়র্ক ঢাকা দিলেই কম্পিউটার সব চলে আসে। যখনই আপনি টিকিট করার জন্য একটা সিস্টেম আছে, ওইখানে যাবেন প্রাইসিং এ, তখনই ইউসি করে দেয় আনএবল টু কনফার্ম। দ্যাট মিনস এটা ফাইনাল কিছু না। এই কাতারের ব্যাপারটা। অন্যান্য এয়ারলাইন যে এমিরাত সম্ভবত তার ইন্টারনালি খবর হলো আগামী জুলাই হয়তো 2 তারিখ থেকে তারা ফ্লাইট চালু করবে, ডিপেন্ড করবে বাংলাদেশের উপরে। বাংলাদেশ যদি ছেড়ে দেয়, তা মানে বাংলাদেশ এভিয়েশন যদি এই তাদের এয়ারপোর্টের রেস্ট্রিকশন তুলে দেয়, তাহলে এমিরাত ফ্লাইট করবে। এমিরাত রিসেন্টলি এই 15 তারিখ থেকে ফ্লাইট করতেছে বেশ কয়েকটা দেশে, ইভেন কি নিউ ইয়র্কেও আসতেছে। আর ওইটা আমাদের লন্ডন, 16টা দেশে যাচ্ছে তারা। এই 15 তারিখ থেকে তারা স্কেজুয়াল করে, কিন্তু বাংলাদেশের কথা কিছু লেখা নাই এখনো। এটা ফাইনাল কিছু না। এবং যারাই এখানে মানে অসুবিধা আছে দেশে যাওয়ার জন্য, এরাই বারবার কল দিচ্ছে সবরে, এবং তারাই মানে আর কি, এরা যখন তাদের একটা সমাধান হয়ে যাবে মনে করেন, এরপর থেকে কিন্তু ট্রাভেল এজেন্সির ব্যবসা আগামী 2 বছরের ভিতরে ঠিক হবে না। এটা আমাদের মানে রেগুলার কোন লোক এখন বাংলাদেশে যাবে না। এবং বাংলাদেশের যে সিচুয়েশন দিন দিন খারাপ হইতেছে, মানুষ কি এইবার সামারে যে সমস্ত টিকিট আমরা করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে, ওই টিকিট গুলো এখন ক্যান্সেল হচ্ছে এবং লোকজন দেশে যাবে না। সুতরাং ট্রাভেল এজেন্সির বিজনেস এটা আগামী 2 বছরের আগেও এটা ঠিক হবে না। তবে যদি আল্লাহ আমাদেরকে ঠিকাই রাখতে পারে, তাহলে ভবিষ্যতে 2023 বা 2022 শেষের দিক থেকে ব্যবসা আবার আগের মতো হইতে পারে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করি যে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন। এবং ট্রাভেল এজেন্সির উপরে এই এফেক্টটা এইবার খুব বেশি, কারণ মানুষের মুভমেন্টের উপরে আমাদের বিজনেস। মানুষের মুভমেন্ট যেখানে নাই, এখানে আপনি ব্যবসা করবেন কি? এরপরে আল্লাহর হুকুমে আমরা যে আসি, আমরা যে বেঁচে গেছি আল্লাহর হুকুমে, ওইটাই তো বড় কথা। ব্যবসা করছি, আরো করবো ভবিষ্যতে, কিন্তু এর অর্থ এটা না যে মানে আর কি একবার এখনই লোকজন জাম দিতে চাইছেন, কিন্তু এই জাম দেওয়াটা ঠিক হবে না আমি মনে করি। থ্যাংক ইউ ফরিদ ভাই আপনাকে।
আমি যাচ্ছি জনাব মুফতি আব্দুল মালিক আপনার কাছে যে হজের ব্যাপারে আমরা জাস্ট স্ট্রেট প্রশ্ন যাচ্ছি যে হজ হবে কিনা এবার। আপনার সাউন্ডটা মিউট করা আছে মুফতি মালিক সাহেব। আচ্ছা যাই হোক, ওনার সাউন্ডে কোন সমস্যা হচ্ছে। আচ্ছা আমি দরুদ মিয়া রহলে আপনার কাছে, জি আপনার সাউন্ড অডিওটা বোধহয় একটু বলবেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? মুফতি সাহেব আপনার অডিওটা একটু ঠিক করতে হবে, আপনার অডিওটা কানেক্ট হয় নাই খুব সম্ভবত। জি হ্যালো, এখন ঠিক আছে? এখন ঠিক আছে, জি এখন ঠিক আছে। জাস্ট আপনি যদি স্ট্রেট বলে দেন যে হজ কি হবে কি হবে না। জি এই মুহূর্তে সারা পৃথিবীর সকলে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে, আমরা সেভাবে অপেক্ষা করতেছি। ইতিমধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এই বিষয়ে আসতেছে। তা আমি আজকেও সৌদি আরবে বিশেষভাবে হজ মন্ত্রণালয়ের খবর নিয়েছি, তারাও এখন পর্যন্ত কোনো কনক্লুশন দিতে পারেনি, কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তারা 1 সপ্তাহ সময় নেওয়ার জন্য বলতেছে, যে আরো 1টা সপ্তাহ আমাদেরকে সময় দাও। আর হজ সংক্রান্ত যে এয়ারলাইন্স গুলো আছে, যেমন আমি এমিরেটস এয়ারলাইন্সের হেড অফিসে কল করলাম, তারাও বলতেছে যে না আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এতে বোঝা যায় যে এই বছর হজের সম্ভাবনা খুব ক্ষীণ। আর যদিও সৌদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় খুব সীমিত আকারে, সব লোক হজে যাওয়ার সুযোগ পাবেন না, 20% তারা নেয়ার চিন্তা করতেছে। আচ্ছা আপনার কাছে আমরা আসবো আরেকটা প্রশ্ন নিয়ে, একটু পরে আমরা দুজনের সাথে একটু 2 মিনিট কথা বলবো যে হজ যাদের ফরজ হয়েছে এবং এবার যদি যেতে না পারেন তাহলে তারা কি করবেন, এই বিষয়টা আপনার কাছে জানবো। আমরা দরুদ মিয়া রনের আপনার কাছে যাচ্ছি যে আমাদের আপনি জানেন যে বদরুদ্দিন কামরান উনি সিলেটের একজন লিজেন্ড ছিলেন, দল মত নির্বিশেষে এমন কোন লোক নাই যে লোক তাকে পছন্দ করত না। তিনি চলে গেছেন আমাদের কাছ থেকে, আমরা ছোটবেলা থেকে তাকে দেখেছি সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে, তিনি চলে গেলেন। আপনি তো সর্বশেষ খবর জানেন ওনার কিভাবে উনি মারা গেলেন, উনি তো কালকেও দেখলাম যে উনি সুস্থ হচ্ছিলেন। ধন্যবাদ তাহের ভাই। প্রথমেই আমরা মর্মাহত ভারাক্রান্ত কামরুল ভাইকে ভালোবাসি বলেই এই খবরটা দেওয়ার জন্য 50 মিনিট ধরে আপনার টিভিতে বসে আছি। জি কারণ আমি যাই আপনার টিভি দিয়ে মানুষকে জানাই কামরুল ভাই আজকে মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যখন 12টার দিকে, রাতে 12টা বাংলাদেশের সময়, উনার পাশে একটা লোক ছিল হার্ট অ্যাটাক করেছে। উনার ছেলে শিপলু 1টা পর্যন্ত হাসপাতালে ছিল। আমি আমেরিকার টাইম বিকেল 5টায় আমি সিলেটের ব্যবসায়ী খান সুস্টোরের মালিকের ছেলে রাজীব খানের সাথে কথা বলতেছিলাম। তখন বাংলাদেশের টাইম হবে অ্যাবাউট লাইক 2 o'clock, 2 and 2:30 মনে হয়। তখন হঠাৎ কান্না শুনলাম। ওর স্ত্রী আবার কামরান ভাইয়ের ছেলের শালী। তো আমি তখনই বললাম কি হয়েছে, কামরান ভাই মারা গেছে। আমার বিশ্বাস হয় নাই। পরে আমরা কামরান ভাইয়ের ছেলে বউ শাহানাকে আমরা ফোন দিলাম, শুনলাম কামরান ভাই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন রাতে অ্যাবাউট 2:15 or 2:30। আমরা বিশ্বাস হয় নাই যে কামরান ভাই মারা যাবে। সাথে সাথে স্টেট আওয়ামী লীগের শাহিন আজমল সাহেব ফোন দিয়ে বলল, রনেল স্ট্যাটাসটা তুলে ফেলো, মনে হয় কামরান ভাই মরে যায়নি। আমার ইচ্ছে হয়েছিল স্ট্যাটাসটা তুলে ফেলবো, কিন্তু আসলে কামরান ভাই মারা গিয়েছেন। আমি বিশ্ববাসীকে আপনার টাইম টিভি দিয়ে সামনে বলবো, কামরান ভাইকে যারা ছিলেন সবাই ওনাকে ক্ষমা করে দেবেন, এবং উনি সিলেটের মানুষের মাটির নেতা ছিলেন, সবাইকে ভালোবাসতেন। আমার আসলে কিছু বলার নেই, ভাষা নেই কামরান ভাইয়ের ব্যাপারে। আজকে কামরান ভাইয়ের যে বডিটা অ্যাম্বুলেন্স করে সিলেটে আসবে, ইতিমধ্যে মনে হয়, জানি না রওনা হয়েছে কিনা, বাট যাই হোক কালকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। কামরান ভাই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, ওনার ছেলের জন্য দোয়া করবেন, এই আর কি। থ্যাংক ইউ দরুদ মিয়া রনের, আপনাকে আপনি এই তথ্য দেওয়ার জন্য। আমি যাচ্ছি জনাব SM গোলাম রব্বানী চৌধুরী আপনার কাছে। আপনি তো দীর্ঘদিন ওনার সংস্পর্শে ছিলেন, যদি 2 মিনিট ওনার জীবন সম্পর্কে সামান্য আমাদেরকে অবহিত করেন। হাউ হি ওয়াজ। জি জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। আপনার সাউন্ডটা মিউট করা আছে রব্বানী ভাই, আপনার সাউন্ডটা মিউট করা আছে। জি তো ধন্যবাদ টাইম টিভির সিইও জনাব আবু তাহের সাহেবকে আমাকে এই টাইম টিভিতে আহ্বান করার জন্য, সময় দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং টাইম টিভি আমি দেখতেছি এই যে করোনা ভাইরাসের সময়, এই যে মানুষ, আমরা যে নিউ ইয়র্কের মানুষ যে পর্যদস্ত যেভাবে করোনা ভাইরাস দ্বারা যে আপডেট দিতেছে সব সময়,
বাংলাদেশের এবং নিউ ইয়র্কের এবং এই যে আমাদের কমিউনিটির যে নিউজগুলো আপডেট দিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে টাইম টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কামরান ভাই নিউজটা আমাকে অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে আমাদের সহযোদ্ধা আওয়ামী লীগ নেতা ডিএম রনেল। আমাকে ফোন করে বলছে যে কামরান ভাই তো নাই। শোনার সাথে সাথে আমি হতভম্ব হয়ে গেছি যে আমরা কি এখন সিলেটের অভিভাবকহীন হয়ে গেলাম। কারণ কামরান ভাইয়ের সাথে আমার শুধু রাজনৈতিক সম্পর্ক ছিল না, ব্যক্তিগত সম্পর্ক ছিল। কামরান ভাইয়ের সাথে যখন আমি কথা বলতাম মনে হতো উনি আমার নেতা না, উনি আমার একজন বন্ধু মনে হয়। এভাবে আমরা খুবই আন্তরিকতার সাথে কথা বলতাম। আর এই কামরান ভাই, আপনার মনে আছে যখন আমাদের সিলেটে আরেক কিংবদন্তি ইফতেখার হোসেন শামীম সাহেব যখন উনি সিলেট পৌরসভারও নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, উপজেলা নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন এবং পার্লামেন্টও উনি অংশগ্রহণ করেছিলেন। তো এরপরে পরবর্তীতে 1995 সালে যখন সিলেট পৌরসভার নির্বাচন দেওয়া হলো, তখন আমি তখন যুবলীগের সভাপতি। তা আমার মনে হয় আমার মরহুম জননেতা আব্দুস সামাদ আজাদ সাহেব শামীম ভাইকে বললেন যে কাজ করো, তুমি তো অনেক ইলেকশন করেছো, এবার তো যুবলীগের প্রেসিডেন্ট রব্বানী, ওকে দিয়ে আমরা পৌরসভা নির্বাচনটা খেলে ফেলি। তো শামীম ভাই আমাকে বললেন, আমি বললাম দেখো শামীম ভাই, আমার তো 24 তারিখে, জানুয়ারির 24 তারিখে বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে 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 বাদ দেন। বলে না না, তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখে রাখো। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে ক্যান্ডিডেট দিয়ে দাও, ক্যান্ডিডেট বাইর করে আনো। দায়িত্ব দিলেন আমাকে আর আমাদের বর্তমানে আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফয়জুল আনোয়ারকে। তো আমি তো আমার থেকে সরানোর জন্য আমি এখন মাঠে নামলাম, কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায়। আমরা ঠিক করলাম যে এই যে মানুষের সাথে একজন মানুষের সম্পর্ক, অতি অল্প বয়সে যিনি এই সিলেট পৌরসভার কাউন্সিলর কমিশনার নির্বাচিত হয়েছিলেন, সেই বদরুদ্দিন কামরান, আমার মনে হয় উনার বয়স তখন ছিল 20 কি 21 বছর, 22 বছর মনে বয়স। ওই বয়সে তিনি সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হয়েছিলেন। তো আমরা তখন গেলাম কামরান ভাইয়ের কাছে, আমি আর আলাউ। এই তো অ্যাপ্লিকেশন, কালকে আমি ওই কাগজপত্র পরিষ্কার করতেছি, হঠাৎ ওই অ্যাপ্লিকেশনটা আমার কাছে আসলো। ওই দেখেন আপনার 94 সালের অ্যাপ্লিকেশন, আমি ওই যে আমার যে করছিলাম দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, তো আমি আর আলওয়ার গিয়ে ওনাকে বললাম যে কামরান ভাই, আপনাকে তো চেয়ারম্যান ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কি বলো, আমি তো কমিশনার আছি, আমার কমিশনারটা কি তোমরা করে ফেলবে? আমি না বললাম সামাদ ভাই, সামাদ সাহেব বলছে, শামীম ভাই বলছে, বলে আমার তো টাকা পয়সা নাই, আমরা কিভাবে করি? তারপরে উনাকে আমরা বললাম সবকিছু আমরা করে দেবো, আপনি শুধু বলেন আপনি নির্বাচন করবেন। জি, আমরা কামরান ভাই এত জনপ্রিয়তা, উনি ওই নির্বাচনে নেমে এই আওয়ামী লীগের যে একটা মানে একটা ক্যারিশমা ছিল উনার মাঝে, উনি সেই জনপ্রিয়তা, উনার হাসি, উনার ব্যবহার দিয়ে সেই ইলেকশনে আমরা বৈতরণী পার হলাম, উনি নির্বাচিত হয়ে গেলেন। এরপরে আপনার উনি ওই মহানগর যেটা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন, তখন মঞ্জু ভাই ছিলেন সভাপতি। পরবর্তীতে আমাদের সিরাজবক সাহেব শহর আওয়ামী লীগের সভাপতি, আর উনি আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এর পরিবর্তে আমার মনে হয় রব্বানী ভাই, আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওনার যে লিগেসি আমরা বলি সিলেটের, তাহলে এটা হবে যে সিলেট শহরে অনেকেই রাজনীতি করেছেন, কিন্তু জনাব বদরুদ্দিন কামরানের যে লিগেসি সেটা হচ্ছে যে সিলেটের আপামর জনতা দল মত নির্বিশেষে, এবং ওনাকে এই জন্য সমালোচনাও করতে হয়েছে অনেক সময় যে উনি যারা অপোজিশনের অনেক লোক ওনার খুব ক্লোজ ফ্রেন্ড। তাহলে এটা, এবং আপনি জানেন যে সিলেটের পলিটিক্সে যে হানাহানি সংঘাত মারামারি হতো না, এটা অনেকে মনে করতেন যে কামরান সাহেবের অনেক বড় কন্ট্রিবিউশনের মধ্যে আছে। তিনি সবার ভিতরেই একটা সহমর্মিতা এবং সুসম্পর্ক মেনটেনের মানে ওকালতি করতেন সবসময়। হ্যাঁ হ্যাঁ, উনি উনার প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা আজকালকার সমাজে খুব বিরল মনে হয়, খুবই বিরল, খুবই বিরল। এবং সাধারণ মানুষের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। ইভেন ওই যে আমাদের মনে করেন ইসলামিক দলগুলো আছে, ওদের সাথেও মানে খুবই ভালো সম্পর্ক। এর জন্য উনি কিছুটা
আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছিল, কিন্তু তারপরে উনি সম্পর্ক রাখতেন। রাইট। জনাব রব্বানী, যদি আমার মনে হয় যে আমরা পরে একদিন আমরা ওনার দীর্ঘ জীবন নিয়ে আলোচনার কোন একটা ব্যবস্থা নেব বা সুযোগ দেব হয় কিনা। আজকে জাস্ট আমাদের দর্শকদের সামনে আপনাদের উপস্থাপন করলাম যে ওনার লেগেসি কি ছিল এই জিনিসটা জানানোর জন্য। থ্যাংক ইউ আপনাদের দুজনকে। আবার ধন্যবাদ আপনাকে। আব্দুল মালিক, আপনার কাছে আবার যাচ্ছি, এরপরে আমরা যাব আমাদের নাজমুল ভাইয়ের কাছে। কয়েকটা প্রশ্ন আছে, আমি সংক্ষেপে জানতে চাই যে যারা হজ ফরজ, এবার যদি হজে যেতে না পারে তাহলে তাদের কি করতে হবে? হজ যাদের উপরে ফরজ তারা তো অবশ্যই অনেকে খুবই আবেগের বিষয় এটা, আর শরিয়ার একটা অব্লিগেশন মানুষের মধ্যে, এটা অনেক বড় চেতনা যে আমি, অনেকে এইভাবে বলে থাকেন যে হুজুর আমি মরে গেলেও সেখানে গিয়ে মরতে চাই। তো আসলে হজের যে ফরজ এটা তো আপনি আদায় করার জন্য যারা নিয়ত করেছে, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় কাজ। হজের নিয়তটা যখন সে করে ফেললো এবং রেজিস্ট্রেশন করে ফেললো, আমি আগেও বলেছি, আবারও রিমাইন্ডার দিচ্ছি, আলহামদুলিল্লাহ নিয়ত অনুযায়ী সে ফলাফল পাবে। যদি ফিজিক্যালি হয় যে এবছর পোস্টপন্ড হয়ে যায়, যেতে না পারে, কিন্তু তার নিয়ত তো আর ক্যান্সেল হচ্ছে না, নিয়ত অনুযায়ী সে সওয়াব পাবে। কোনো কারণে যদি তিনি আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী মারা যান, তার হজের ফরজ আদায় হয়ে যাবে। এবং যদি তিনি আল্লাহ ওনাকে লং লাইফ দান করেন, সুন্দর জীবন দান করেন, পরবর্তী পর্যায়ে সুযোগ আসলে তিনি হজে আবার যেতে পারেন। কোনো কারণে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন, হজে যেতে অপারগতা এসে যায়, তাহলে তিনি বদলি হজের ব্যবস্থা করে নিতে পারেন। আল্লাহ অনেকগুলো অপশন রেখেছে। আমরা আশা করি এই বিষয়ে আমরা ডিটেইলস একটু আলোচনা করবো। আজকে জাস্ট ব্রিফ আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে দিলাম। আমি জানি নাজমুল, আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব আব্দুল চৌধুরী ওয়াহাব। আব্দুল চৌধুরী ওয়াহাব, আপনি কি আছেন এখানে? আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? জি, আচ্ছা, আপনার কাছে আমরা জানতে আসবো 1 মিনিট পরে যে আপনার যারা এই যে লোন পেয়েছেন, এই লোন গুলোকে কিভাবে তারা পয়সা খরচটা করবেন, কিভাবে, এটা কি যে কোনো কাজে খরচ করতে পারবেন না স্পেসিফিক? যে এই যে আপনি জানেন যে এসবিএ বা আরো যারা লোন পেয়েছেন, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আমরা জানাব নাজমুল আলমের কাছে যাচ্ছি। 2-1টা প্রশ্ন আছে, জাস্ট 2-3টা প্রশ্ন। উনি তো, নাজমুল ভাই, আপনি তো বিস্তারিত প্রশ্নের উত্তর দেবেন শুক্রবার, আগামী শুক্রবার আপনার প্রোগ্রামে। তারপরে আমি 2-1টা জরুরি প্রশ্ন আছে, 2-1জন করেছেন, আপনার কাছে জেনে নেই। মাই মাদার ইজ গ্রিন কার্ড হোল্ডার and she applies for my brother and sister who are over and under 21. We received invoice number for all of them, but they stopped 2 of them for further processing who are over 21 due to visa limitation. My question is why they do it, when they will be processed next time, and how long it will take. Second question, my mother does not work, but she is dependent on my tax return. She is taking only Medicaid insurance, but no other government benefit. According to public charge rules, will be any. মানে বুঝতে পারছেন এটা যে কোনো। জি, আমি ওনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা আব্দুল চৌধুরীর কাছে। জি, আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি, সেটাই যে যদি বয়সটা বেশি 21-এর উপরে হয়ে যায়, তারা এটা অটোমেটিক্যালি F2B ক্যাটাগরিতে এটা প্লেস করে। F2B গেলে একটাই শর্ত, ওনারা যেন বিয়ে না করে। ছেলেরা যদি বিয়ে না করে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে পাবলিক চার্জে তখনই যাবে যারা অ্যাপ্লিক্যান্ট, ওনারা পাবলিক চার্জ নেওয়ার জন্য। তো ওনারা যদি না করে অসুবিধা হবে না। ওনার মা যদি মেডিকেট নেয় ফর ভেরি সিরিয়াস রিজন, এটাকেও ওয়েভ করা যাবে। আর যেহেতু ওনার নিজস্ব কোনো ইনকাম নাই, এইখানে যিনি আপনাকে কোশ্চেনটা করেছেন, ওনার নিজেকে একটা জয়েন্ট স্পন্সর দিতে হবে, তাহলেই জিনিসটা সমাধান হবে। এবং আমি আশা করি ওনারা সবাই ভিসা পাবে, এটা একটু সময়ের ব্যাপার মাত্র। থ্যাংক ইউ সো মাচ। শুক্রবারে রাত 8টায় আপনি আসবেন টাইম টেলিভিশনে, ইনশাআল্লাহ শুক্রবার রাত 8টায় ল এন্ড ইমিগ্রেশনে। তাহির ভাই, আমি যাওয়ার আগে ওই যে কমিশনার যে কথাটা বললেন, আমি আমার দর্শকদেরকে 1 মিনিটে একটু বাংলা অনুবাদ করে আশ্বস্ত করতে চাই। কমিশনার বলেছেন যে কোভিড-19 এর জন্য যতগুলো ইনফরমেশন তারা কালেকশন করবে, বৈধ এবং অবৈধ সমস্ত ইনফরমেশন গুলা, আপনার হিপা ল বলে একটা আইন আছে, এটা একটা ফেডারেল ল, ওইটাতে তারা প্রোটেক্ট করবে। কোনো মতেই এই ইনফরমেশন কোনো ইমিগ্রেশন এজেন্সি অথবা অন্য কোনো কারো হাতে যাবে না। এটা মাত্র স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তারা ব্যবহার করবে, যেখানে স্বাস্থ্য ক্ষেত্রের জন্য এই ইনফরমেশনটা দরকার পড়ে। কাজেই বৈধ এবং অবৈধ নির্বিশেষে আপনারা সবাই যাবেন এবং কোভিড-19 এর টেস্ট গুলো করাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল চৌধুরী ওয়াহাব, আপনার কাছে যাচ্ছি যে আমরা আজকে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে যারা বিভিন্ন ক্ষেত্রে লোন অথবা সরকারের সহযোগিতা নিয়েছেন, তারা বিশেষ করে লোন, মনে করেন এসবিএ লোন,
তারপরে আরো অনেকগুলো লোন আছে, হ্যাঁ, এগুলো যারা নিয়েছেন তারা এই পয়সাগুলো কিভাবে খরচ করবেন? তারা কি যে কোনো কাজে খরচ করতে পারবেন, না এটার জন্য স্পেসিফিক কোনো আইন আছে? ওকে, কয়েকটা জিনিস এখানে। সো দুইটা লোনই এসবিএ বলা হয়, কারণ স্মল বিজনেস অ্যাসোসিয়েশন লোনটা প্রোভাইড করতেছে। জি। সো একটা লোন হলে গিয়ে ইআইডিএল লোন, উইচ ইজ ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন। জি। আর সেকেন্ড লোন হলে গিয়ে পিপিপি লোন, যেটা পেরোল প্রোটেকশন প্রোগ্রাম। রাইট। ইআইডিএল লোন দেওয়া হয়েছে যাতে সব বিজনেসরা ওদের অপারেটিং এক্সপেন্স গুলো কভার করতে পারেন। ওকে, এখন ধরেন আপনার যদি এখন একটা রেস্টুরেন্ট খুলে থাকেন, এখন আপনার ইআইডিএল লোন অরিজিনালি দেওয়া হয়, এটা রেট হলে গিয়ে 3.75, আর ডু ডেট ইজ 30 ইয়ার্স। প্রথম 1 বছর কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। ওই লোনটা দেয়ার হ্যাজ টু বি পেইড ব্যাক। ওই লোনটা আপনার 30 ইয়ার্সে ফেরত দিচ্ছেন। এখন ওই লোন মানে 30 বছরে ফেরত দিতে হবে। 30 বছরে ফেরত দিচ্ছেন, হ্যাঁ, ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন আছে। আচ্ছা। এখন এই লোন আপনার ইউজ করা লাগবে বিজনেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বলতে হলে কি আপনার কারেন্ট যত যাবতীয় এক্সপেন্স আছে, রেন্ট, ইউটিলিটিস, তারপরে আপনার রিপেয়ার যেটা হোক, ইয়েস। এখন আপনার যে রেন্ট, এখন অল অফ দিস আপনার প্রায়ার টু এই ফেব্রুয়ারি 15 থাকা লাগবে। তার মানে হলে ধরেন আপনার এখন একটা রেন্ট আছে লোকেশন 1, ওইটাতে রেন্ট দিচ্ছেন আপনি 3000 পার মান্থ, ওই লোনটা আপনি রেন্টটা দিতে পারবেন। কিন্তু এখন আপনি এই পয়সা দিয়ে আরেকটা নতুন রেস্টুরেন্ট খুলতে পারবেন না, বুঝছেন? এটা নিউ বিজনেসের জন্য না, এটা কারেন্ট বিজনেসের জন্য। ওকে, এখন অনেকে আছে যে যারা ট্যাক্সি ড্রাইভার, যারা লিমো চালাচ্ছেন, এই উবার চালাচ্ছেন, ওরাও কিন্তু এই লোনটা পাইছেন। ওকে, এই লোনের কিন্তু ফেজ দুইটা, একটা লোন অ্যাডভান্স, তার সেকেন্ডটা হইলে গিয়া লোন অ্যাকচুয়াল অ্যামাউন্ট। লোন অ্যাডভান্স যেটা দেওয়া হয়েছিল $1000 পার 1 পারসন, আর 10 W2 যদি থেকে থাকে 10 জন ওয়ার্কারের জন্য 10,000। এখন যারা ট্যাক্সি উবার সেলফ এমপ্লয়েড, ওরা মোস্ট লাইকলি আপনারা 1000 পেয়েছেন। ওই 1000টা লোন অ্যাডভান্স, পয়সাটা ফেরত দেওয়া লাগবে না, ওইটা ফরগিভেবল। এডিশনাল লোন যেটা আপনার ইমেলের মাধ্যমে পাচ্ছেন, ইআইডিএল ওইটাই আপনাকে ইমেলে ওরা কন্ট্যাক্ট করতেছে, ডিজাস্টার কাস্টমার সার্ভিস @sbi.gov। ওরা ইমেল পাঠিয়ে আপনাকে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলবে, তখন আপনি লোন অ্যাকসেপ্ট করবেন, আইডেন্টিটি ভেরিফাই করবেন, তারপরে ওরা আপনাকে পয়সাটা পাঠাবে। ওকে, দোজ আর দ্য টার্মস। এখন আপনি যদি ইআইডিএল এর অ্যাপ্লিকেশনটা করে থাকেন, আপনারা কিন্তু কেয়ারফুলি আপনারা ইমেল অ্যাড্রেসটা দেখবেন যে আপনার কাছে কোনো ইমেলটা আসছে কিনা। না, এটা কিন্তু স্প্যাম হবে না, কারণ অনেকে কিন্তু আসেন আপনার ইমেল চেক করেন না। সো আপনারা মাস্ট, যদি চেক না করে থাকেন, আজকেই গিয়ে আপনারা চেক করে দেখেন যে ইমেলটা আসছে কিনা না, ডিজাস্টার কাস্টমার সার্ভিস @sbi.gov। এখন সেকেন্ড লোন যেটা পিপিপি লোন, পেরোল প্রোটেকশন প্রোগ্রাম। এখন যারা বিজনেস করতেছেন, কর্পোরেশন, এলএলসি বা যেটা হোক, যাদের এমপ্লয়ি আছে, রাইট? তো ওইটার জন্য হইলে গিয়া পেরোল প্রোটেকশন প্রোগ্রাম। ওকে, অরিজিনালি এই লোনটা দেওয়া হয়েছিল যাতে এই বিজনেস ইকোনমি যাতে কুইকলি রান করা যায়। তখন গভর্নমেন্ট বলছে যেটা আপনাকে আমরা লোন দিব 2.5 টাইমস ইউর মান্থলি পেরোল। তার মানে আপনার মান্থলি পেরোল যদি 1000 টাকা হয়ে থাকে, ওরা আপনাকে 2500 টাকা লোন দিবে। 2500 টাকা লোন দিয়ে অরিজিনালি বলছিল যে আপনার 8 উইকস এর মধ্যে এই পয়সাটা ইউজ করা লাগবে, আর 75% করা লাগবে এই পেরোলের উপরে। তার মানে আপনার যদি 1000 টাকা লোন পেয়ে থাকেন, 750 টাকা পেরোল জন্য ইউজ করা লাগবে। মানে হলে কি ওয়েজেস বা কাজে যাদেরকে পয়সা দিচ্ছেন, ওরা মাস্ট 9 W2 তে থাকা লাগবে, 1099 কিন্তু হবে না। ওকে, তো এখন নতুন রুল যেটা হয়েছে, এখন কংগ্রেস বিল পাস করছে, যেটা বলা হয়েছে যে যেহেতু অলরেডি অনেকে লোন পেয়ে গেছে, 8 সপ্তাহের মধ্যে কিন্তু ওরা পয়সাটা ইউজ করতে পারতেছে না, কারণ রেস্টুরেন্ট এখনো, বিজনেস এখনো বন্ধ, পুরো চালু হয় নাই, প্লাস ওয়ার্কাররা কাজে আসতে চাচ্ছে না কোভিড এর জন্য, অথবা ওরা এমনিতে আসতে চাচ্ছে না। এখন আপনার কারেন্ট রুল হইলে গিয়া ইউ হ্যাভ 24 উইকস টু ইউজ দ্য মানি। তার মানে 24 সপ্তাহে আপনার পিপিপি লোনটা আপনি ইউজ করতে পারবেন, আর 60% আপনি পেরোলে ইউজ করবেন। আমার সাজেশন হলো গিয়ে আপনারা যদি ইআইডিএল লোনও পাইছেন, পিপিপি লোনও পাইছেন, আপনারা 100% পেরোলে ইউজ করেন over 24 weeks. That's my suggestion. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আব্দুল চৌধুরী, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরো ভবিষ্যতে আপনাকে আবার রাখবো। আপনাদের তো ডাইনামিক ট্যাক্স সার্ভিস থেকে আপনার সার্ভিসটা দিচ্ছি। জি, আমরা ডাইনামিক ট্যাক্স সার্ভিস, আমাদের লোকেশন 3টা, একটা জামাইকায় 168 প্লেসে পড়ছে, আর একটা পড়ছে আপনার এই ব্রঙ্কসের স্টার্লিং ফার্মেসির নিচেই 2098 স্টার্লিং অ্যাভিনিউ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে ডাইরেক্টলি
ইমেল করতে পারেন, আমাদের ফেসবুকে ফলো করতে পারেন ডাইনামিক অ্যাকাউন্ট ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং প্লাস আমাদের ফোন নাম্বার হলো 646-295-3811। আমাদের ওয়েস্টচেস্টারেও একটা অফিস আছে, আপনারা যদি কেউ ওয়েস্টচেস্টারে থেকে থাকেন। থ্যাংক ইউ সো মাচ জনাব ওয়াহাব আব্দুল ওয়াহাব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। জনাব নাজমুল হাসান, আমরা জানতে চাচ্ছি, ইজ দেয়ার এনি আপডেট, ইজ এনিথিং লেটেস্ট? না, এখনো পর্যন্ত কোনো লেটেস্ট আর তেমন কিছু আসেনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমাদের সময় স্বল্প হয়ে গেল। ফরিদ ভাই, আপনি কি কিছু বলবেন? সর্বশেষ কিছু কোনো তথ্য আছে আর? কিছু বলার নাই, তবে ধন্যবাদ আপনাদের। জি, শুনতে পাচ্ছি। জি, ইনশাল্লাহ আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগলো এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান আরো দেখবো। এবং আপনার আমি কিন্তু অ্যাকচুয়াল এই অনুষ্ঠান খুব কম দেখেছি, বুঝছেন। এখন আজকে যেটা দেখলাম, সুতরাং ভবিষ্যতে আপনার এই অনুষ্ঠান দেখবো। এবং অসংখ্য ধন্যবাদ, আপনি এই আমাদের কমিউনিটির ভিতরে যে এটা চালিয়ে যাচ্ছেন এবং মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। এই যে কয়েকটা ব্যাপারে, ইমিগ্রেশনের ব্যাপারে উনি বললেন, আর এই যে ইয়ের ব্যাপারে, লোনের ব্যাপারে যেটা বললেন, এগুলো আমাদের খুবই দরকার অনেকেরই, বুঝছেন। অনেকটা উপকৃত হবে মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার নাজমুল হাসান সাহেব সহ যারা আজকে পার্টিসিপেট করছেন সবকে ধন্যবাদ বলে এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ জনাব মুফতি আব্দুল মালিক। জি, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। না, আপনি কি যারা কমিউনিটি, যারা হজে এবার যেতে প্রিপারেশন নিয়েছিলেন, যে হজে যেতে যাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে 1 মিনিটে যদি কিছু বলতে চান? জি, আপনার মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় আমি এটুকু বলবো যে আলহামদুলিল্লাহ আমরা হজে যাওয়াটা এটা অত্যন্ত বড় সাফল্যের বিষয়। হজের নিয়ত করাটাও একটা বিরাট ব্যাপার। আল্লাহর রহমতে আমরা শারীরিকভাবে বা ফিজিক্যালি যদি কাবা থেকে দূরেও থাকি, আমাদের অন্তর কাবার সাথে যুক্ত থাকে। আমি সকলকে অনুরোধ করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, রাইজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে যুক্ত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে মহান আল্লাহ আরশের নিচে ছায়া দান করে। অতএব যার অন্তর কাবার সাথে যুক্ত থাকবে তিনি আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে যাবে। আমি এইটুকু অনুরোধ করবো। জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জনাব ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব মুফতি আব্দুল মালিক, আপনাকে ধন্যবাদ। আব্দুল চৌধুরী ওয়াহাব, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে। আজকে প্রথম আপনি আসছেন, আপনাকে মাঝে মধ্যে আমরা ইনভাইট করবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। জনাব নাজমুল হাসান, অ্যাজ অলওয়েজ আপনাকে ধন্যবাদ। এবং আপনি যে কমিটিকে যে সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিসের মানুষের কৃতজ্ঞতা এবং মানুষের যে আপনার অ্যাকনলেজমেন্ট, এটা আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ আপনাকে অ্যাকনলেজ করছে। কালকে রাত্রে আবার দেখা হবে। আর দর্শকদের আবার বলবো যে আর্লি ভোটিং শুরু হয়ে গিয়েছে। 23 জুন হবে নিউ ইয়র্ক স্টেটে প্রাইমারি ইলেকশন। আমাদের বাংলাদেশে অনেকেই পার্টিসিপেট করছেন এই ইলেকশনে। আর্লি ভোটিং শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা আর্লি ভোট দিতে পারেন। আর সর্বশেষ হচ্ছে 23 জুন আপনাদের আশেপাশে যে কোনো সেন্টারে গিয়ে আপনারা ভোট দেবেন। এবং বাংলাদেশি ক্যান্ডিডেটদের অনেকেই এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে আপনারা। ভাই, আমি একটা জিনিস জানাইতে যাচ্ছি সবাইকে। জি, এখন যারা স্টিমুলাস চেক পাচ্ছেন, অনেকে যারা চেক পান নাই, আপনারা কিন্তু এই স্টিমুলাস চেকটা একটা ডেবিট কার্ডে পাইতে পারেন। ওকে, ডেবিট কার্ড আপনার ডাইরেক্টলি আইআরএস থেকে আসবে একটা প্লেন এনভেলপে, আর ডেবিট কার্ডে লেখা থাকবে এনভেলপ ইজ ফ্রম মানি নেটওয়ার্ক কার্ড হোল্ডার সার্ভিস। ওকে, আপনারা যদি চেক না পেয়ে থাকেন, চেকও আসতে পারে অথবা ডেবিট কার্ডও আসতে পারবে। আর ডেবিট কার্ডের নাম হবে মানি নেটওয়ার্ক কার্ড হোল্ডার সার্ভিস। তারপরে আপনারা ওই কার্ড থেকে আপনারা স্টিমুলাস চেকটা তুলে নিতে পারেন। হ্যাঁ, আমরা আবার আপনার সাথে বসবো এই বিষয়ে আর একটু ডিটেইলস কথা বলার জন্য। আজকে সময় কম। দর্শক, আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।